আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি মালিহা হুসাইন। চলমান দাবদাহ আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ৩ তারিখের পর সারা দেশে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেলেও ১০ তারিখ থেকে তা স্বস্তিদায়ক হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম। সকালে সাংবাদিকদের তিনি জানান, খুলনা বিভাগে সহসা বৃষ্টি হবে না। ২ তারিখ থেকে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় দাবদাহ অব্যাহত থাকায় চরম ভোগান্তিতে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তীব্র গরমে হাসপাতালগুলোতে জ্বর, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর ভিড় বেড়েছে। ধারণা করছি যে ২ তারিখ থেকে যেহেতু আমাদের পূর্বাংশে বিশেষ করে সিলেট এবং চট্টগ্রামে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে এবং সেটার প্রভাব ঢাকা এবং বরিশাল ডিভিশনে হতে পারে এবং সেই ক্ষেত্রে তাপমাত্রা হয়তো বা কিছুটা কমে আসতে পারে ঢাকা সহ বরিশাল সহ সিলেট এবং চট্টগ্রাম ডিভিশনে। তবে হিটওয়েভ পুরোপুরি হয়তো বা শেষ হবে না। তবে ৩-৪ তারিখের দিকে আমাদের যত সময় গড়াবে ২ তারিখের পরে আমাদের বৃষ্টিপাতের প্রবণতা ততটা বৃদ্ধি পেতে পারে। আর বিশেষ করে হয়তো বা ৪ তারিখের দিকে আমাদের খুলনা এবং রাজশাহী ওইখানে ভালো মানের একটা বৃষ্টির সম্ভাবনা আছে ৪ এবং ৫ তারিখের দিকে। ওইটা যখন হবে আমরা ধারণা করতে পারি যে সেটা বা সারা দেশ থেকে হিটওয়েভটা চলে যেতে পারে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে রয়েছেন সহকর্মী বিপুল দেব রায়। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বিপুল, দাবদাহ নিয়ে আবহাওয়া অফিস কি বলছে, আর খেটে খাওয়া মানুষের আয় রোজগারের কি প্রভাব দেখতে পাচ্ছেন জানাবেন। মালিহা, আসলে আপনি যেমনটাই বলছিলেন যে আসলে সকাল থেকেই কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু অসহনীয় একটা ভোগান্তিতে পড়েছেন এবং তারা বলছেন যে এই অসহ্য যে গরমটা পড়ছে সেই গরমে কিন্তু তারা কিন্তু ঠিকমতো কাজ করতে পারছেন না। অর্থাৎ তারা যেটা করে তাদের জীবন নির্বাহ করে সেই কাজটি তারা সম্পন্ন করতে না পারার কারণে তাদের সাংসারিক জীবনে আসলে অনেকটা কষ্টসাধ্য হয়েছে। তারা বলছেন যে আসলে এই গরমের মধ্যে অনেক লোকই কিন্তু কম বের হচ্ছে, সে সাথে যারা বের হচ্ছে তাদেরকে নিয়েও তারা কিন্তু কাজ করার ক্ষেত্রে কিন্তু তারা অসুবিধায় পড়ছে। সেই সাথে এই নিম্ন আয়ের মানুষের পাশাপাশি কিন্তু যারা বিশেষ করে সরকারি কর্মকর্তা দায়িত্ব পালন করছেন, বিশেষ করে পুলিশ প্রশাসনের যারা বেশ কিছু ট্রাফিকদের সাথে আমরা কথা বলেছি, তারাও বলছেন যে আসলে অসহনীয় এই যে গরম পড়ছে সেই গরমে কিন্তু তারা দায়িত্ব পালন করতেও কিন্তু হিমশিম খাচ্ছে। সেই সাথে আমরা আরও বিভিন্ন হাসপাতালগুলোতে তথ্য নিয়ে দেখেছি যে আসলে এই গরমের কারণে কিন্তু বিশেষ করে ডায়রিয়া এবং জ্বরে আক্রান্ত হয়ে রোগীরা ভর্তি হচ্ছে বেশি এবং সেখানেও কিন্তু ভিড় দেখা গিয়েছে অধিকাংশ লোকের। সেই সাথে এই গরমের যে বিষয়টি আসলে আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে। বিশেষ করে আবহাওয়া অফিস থেকে যে তথ্যটি দিয়েছে যে ২ থেকে ৩ তারিখের থেকে ধাপে ধাপে অর্থাৎ দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে, সে তখন থেকে হয়তো কিছুটা স্বস্তিদায়ক হতে পারে। তবে একেবারে পুরোপুরি স্বস্তি পেতে গেলে কিন্তু আগামী যে ১০ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ১০ তারিখ কিন্তু সারা বাংলাদেশে কিন্তু দেশ জুড়ে কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আমাদেরকে আবহাওয়া অফিস থেকে। সেই সাথে আরেকটি বিষয়, সেটি হচ্ছে পূর্বাঞ্চলের যে বিষয়টি, সেটি হচ্ছে চট্টগ্রাম এবং সিলেটের যে বিভাগে কিন্তু বৃষ্টিপাত প্রথম থেকে কিন্তু শুরু হবে এবং সেখান থেকে কিন্তু ধাপে ধাপে অন্যান্য অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়বে। তবে একটু দুঃসংবাদ বলা যায়, সেটি হচ্ছে পশ্চিমাঞ্চলের জন্য, খুলনা বিভাগের জন্য। সেই খুলনা বিভাগের বৃষ্টিপাতটা কিন্তু হতে কিন্তু বেশ কিছুদিন সময় লাগবে এবং বলা হচ্ছে আবহাওয়া অফিস থেকে বলছে যে পশ্চিমাঞ্চলে যদি বৃষ্টিপাতটা যদি শুরু হয় তাহলে কিন্তু সার্বিক পরিস্থিতিটা একদম সুখদায়ক হবে বলে তারা এমনটাই ধারণা করা হচ্ছে। পাশাপাশি যে হিট অ্যালার্টের যে বিষয়টি, সেটি কিন্তু আগামীকালকে কিন্তু আবহাওয়া অফিসের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন আগামীকালকে বিষয়টি আরও পর্যালোচনা করে জানানো হবে যে আগামী কালকের পর থেকে কোথায় কোথায় হিট অ্যালার্টটা থাকতে পারে সেই বিষয়টিও তারা জানাবে বলে আমাদেরকে এমনটাই জানিয়েছেন। মালিহা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। এদিকে দাবদাহে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন জেলায়। গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। দিনের বেলায় প্রচণ্ড রোদ আর সন্ধ্যার পর ভ্যাপসা গরম নিত্যসঙ্গী হয়ে উঠেছে এখানকার মানুষের। খুব জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না কেউ। চলমান দাবদাহে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন শ্রমজীবীরা। আগামী ২ দিন এই অবস্থা বিরাজ করতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। মেহেরপুরে ভ্যাপসা গরমে নাকাল শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। উত্তরের জেলা দিনাজপুরেও প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা, ঝরে যাচ্ছে আম লিচুর গুটি। রাজশাহীতে তীব্র দাবদাহে আম লিচুর ফলন নিয়ে শঙ্কায় পড়েছেন চাষিরা। আগে কাজ করতাম ৫০০-৬০০ টাকা, ৭০০ টাকা করতাম, এখন ১৫০-২০০ টাকা করতেই যে তাপ ব্যাপার হয়ে যাচ্ছে ভাই। এখন একদম যাত্রী কমে গেছে। গরম খুব বেশি, আমরা চলতে পারতেছি না।
কোনো কাজকর্ম করতে পারতেছি না গরমের কারণে। আমরা রাজমিস্ত্রি, আমরা কাজ করতে আইছি, রোদের কারণে কাজ কাম একটু কম হচ্ছে। দর্শক, তীব্র দাবদাহে খুলনার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এস এম মনিরুজ্জামান। মনির, খুলনায় দাবদাহে মৎস্য খাতে কি প্রভাব পড়েছে কিনা জানাবেন, আর সেটাও জানাবেন যে স্বাস্থ্য সচেতনতায় চিকিৎসকরা কি বলছে। হ্যাঁ মালিহা, যেমনটা বলছিলেন এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত খুলনায় কিন্তু দীর্ঘ 25 বছরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল গতকাল খুলনায় তাপমাত্রা ছিল 41.8 ডিগ্রি সেলসিয়াস। আমি কিছুক্ষণ আগে কথা বলেছি খুলনা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আমিরুল আজাদের সাথে। তিনি জানিয়েছেন এই মুহূর্তে খুলনায় কিন্তু আবহাওয়া রয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। সেটা আর কিছুক্ষণ পরে অর্থাৎ 1টা থেকে 2টার মধ্যে 41 পার হয়ে 42-এর কাছাকাছি যেতে পারে বলে তিনি ধারণা দিয়েছেন। আমি আপনাকে জানিয়ে রাখি খুলনা অঞ্চল মাছের ঘেরের জন্য বিখ্যাত, আর এই মাছের ঘেরের যে সকল চাষিরা রয়েছেন, খামারিরা রয়েছেন, তারা কিন্তু সঠিকভাবে তাদের কাজ করতে পারছে না। বিশেষ করে অল্প পানিতে যে সকল ঘের রয়েছেন সেই ঘেরে কিন্তু অনেক মাছ মরে যাচ্ছে বলে অনেকে জানিয়েছেন যে তারা মাছের পোনা ছাড়তে পারছেন না। সব মিলিয়ে কিন্তু মৎস্যজীবীরা এই মুহূর্তে অনেকটা বিপাকে রয়েছেন। সেই সঙ্গে বিপাকে রয়েছেন খুলনার খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন খুলনা 3 আসনের যে সংসদ সদস্য রয়েছে এস এম কামাল হোসেন, তার পক্ষ থেকে কিন্তু খুলনার বিভিন্ন পাড়া মহল্লায় শরবত, সিলাইন, সুপ্রিয় পানির ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু আমি আরো আবহাওয়াবিদের কাছে জানতে চেয়েছিলাম যে খুলনায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা। তিনি আমাকে জানিয়েছেন আগামী 5, 6, 7 অর্থাৎ এই 3 দিন খুলনায় বৃষ্টি হতে পারে। এর আগে খুলনায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে তিনি জানিয়েছেন। মালিহা, এই ছিল খুলনা থেকে আবহাওয়ার সর্বশেষ খবর। মালিহা, ধন্যবাদ আপনাকে। দর্শক, তীব্র দাবদাহে কুড়িগ্রামে বেড়েছে গরমজনিত রোগবালাই। সেখানকার পরিস্থিতি জানাতে এবার সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী একরামুল হক সম্রাট। দাবদাহে কুড়িগ্রামে ডায়রিয়া সহ বিভিন্ন রোগবালাই বেড়েছে, তো হাসপাতালে রোগীরা সঠিক চিকিৎসা পাচ্ছে কিনা জানাবেন আমাদের। হ্যাঁ জি মালিহা, আপনি যেমনটি বলছিলেন এই গত কয়েকদিন ধরে প্রায় 1 সপ্তাহের বেশি সময় ধরে কুড়িগ্রামে সারা দেশের ন্যায় যে লাগাতার তীব্র যে গরম, এখানকার মানুষের নাভিশ্বাস হচ্ছে এবং জনজীবনে হাসফাস অবস্থা বিরাজ করছে। তো আমি বিশেষ করে এখানকার নিম্ন আয়ের যে মানুষজন যারা এই প্রচণ্ড রোদে যারা এখন কাজে যাবেন তাদের জন্য অত্যন্ত খারাপ অবস্থা। তারা কাজে যেতে পারছেন না, যদিও অনেকে পেটের দায়ে বাধ্য হচ্ছেন যেতে, কিন্তু তারপরে তাদের কাজ করতে গিয়ে অনেক কষ্ট হচ্ছে। তো আপনি যেমনটি বলছেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 250 শয্যার কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে। এখানে আমি কিছুক্ষণ আগে কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখি যে এখানে 250 শয্যা জেনারেল হাসপাতাল, কিন্তু অতি তীব্র গরমের কারণে এত বেশি রোগী এখানে ভর্তি হচ্ছে। তো 250 শয্যা জেনারেল হাসপাতালে আসন সংখ্যার তুলনায় দ্বিগুণ রোগী এখানে ভর্তি হচ্ছে। এখানকার আবাসিক চিকিৎসক ডাক্তার শাহিনুর রহমান সর্দার তিনি যেমনটি জানিয়েছেন যে প্রতিদিনে এখানে রোগী ভর্তি হচ্ছে। তবে তীব্র গরমের কারণে হিট স্ট্রোক হওয়ার মতো রোগী, তারপরে মাথা ব্যথা, তীব্র ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ আমাশয় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রোগী প্রতিদিন এখানে ভর্তি হচ্ছে। বিশেষ করে ডায়রিয়া ওয়ার্ডে আমি দেখেছি যে এখানকার ডায়রিয়া ওয়ার্ডে গত 24 ঘন্টায় প্রায় 30 জনের বেশি রোগী ভর্তি হয়েছে এবং এখন পর্যন্ত অর্ধশতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছে। তো এখানে এদের অধিকাংশই হচ্ছে শিশু এবং বয়স্ক। তো এইসব রোগীর চিকিৎসা দিতে গিয়ে তারা অত্যন্ত হিমশিম খাচ্ছেন, কারণ আসন সংখ্যার বেশি রোগী থাকায় মেঝেতে বিছানা পেতে তারা চিকিৎসা দিচ্ছেন। তবে চিকিৎসক যেটা বলছেন আমাকে যে এখানে যে সরবরাহ দেওয়া আছে, স্যালাইন সরবরাহ, এটি এমন বেশি এখানে ব্যবহার হচ্ছে সেটা শেষের দিকে। তো মালিহা, আমি এই ছিল কুড়িগ্রাম থেকে তীব্র গরমের শেষ। ধন্যবাদ আপনাকে। পাবনার রূপপুরে নির্মাণাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহের জন্য তৃতীয় সঞ্চালন লাইনটি প্রস্তুত হয়েছে।
নতুন এ লাইন চালুর কারণে পাবনা, নাটোর ও বগুড়া জেলার কিছু এলাকার জন্য সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড PGCB। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল থেকে নবনির্মিত এই লাইনটি পরীক্ষামূলকভাবে সার্বক্ষণিকভাবে চালু থাকবে। এ অবস্থায় সঞ্চালন লাইনের টাওয়ারে আশেপাশে ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে। উচ্চ ভোল্টেজের এই সঞ্চালন লাইন বা টাওয়ারের সংস্পর্শে এসে কেউ বিদ্যুতায়িত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলেও জানানো হয়। বিদ্যুৎ কেন্দ্রটি বছরের শেষ নাগাদ উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছে সরকার। রেলে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, রেয়াতি সুবিধা প্রত্যাহারের কারণে বাসের চেয়ে রেলের ভাড়া বেশি হয়েছে। রেলের দুর্নীতি, অনিয়ম বন্ধ না করে বাস মালিকদের সুবিধা দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান সংগঠনের মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। স্বাধীনতার পর থেকে যাত্রীর সংখ্যা ব্যাপকভাবে বাড়লেও চাহিদার তুলনায় যোগান দিতে না পেরে ব্যাপক যাত্রী চাহিদার বাণিজ্য রেল লুফে নিতে পারছে না। ফলে অল্প যাত্রী বহন করে বেশি মুনাফা লুটে নেওয়ার পথে হাঁটছে রেল। এমন চিন্তা থেকে রেয়াতি সুবিধা প্রত্যাহার করে বাসের চেয়ে রেলের ভাড়া বেশি নির্ধারণ করা হয়েছে বলে আমরা যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমাদের পর্যবেক্ষণে এমনটি চিত্র উঠে এসেছে। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের শার্লেট শহরে বন্দুকধারীদের হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৩ কর্মকর্তা নিহত হয়েছেন। হামলায় গুলিবিদ্ধ হয়েছেন আরও 4 জন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে। আগ্নেয়াস্ত্র রাখার কারণে দোষী সাব্যস্ত এক অপরাধীর বাড়িতে ওয়ারেন্ট নিয়ে গিয়েছিলেন হামলায় নিহত এসব কর্মকর্তারা। কিন্তু বাড়িটিতে ঢোকার পর ওই ব্যক্তি তাদের নিশানা করে গুলি চালাতে শুরু করেন। পরে পুলিশ পাল্টা গুলি চালালে বাড়ির উঠোনে সন্দেহভাজন ব্যক্তি নিহত হন। লাতিন আমেরিকায় দেশ পেরুতে একটি বাস গিরিখাতে পড়ে অন্তত 25 জন নিহত হয়েছে। এ সময় আহত হন কমপক্ষে 12 জন। সোমবার স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা AFP। দুর্ঘটনার সময় বাসটি পাহাড়ি সড়ক থেকে প্রায় 200 মিটার নিচে পড়ে যায়। এ সময় বাসটিতে 50 জনের বেশি আরোহী ছিলেন। পেরুতে বড় বড় সড়ক দুর্ঘটনার খবর হরহামেশাই পাওয়া যায়। গেল বছর পেরুতে সড়ক দুর্ঘটনায় 3000-এরও বেশি মানুষ নিহত হন। খেলার খবর, ক্রিকেট প্রসঙ্গ। 5 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে আজ ভারত নারী দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু বিকেল 4টায়। প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে থাকা বাংলাদেশ চাইবে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে। বাংলাদেশের মাটিতে হতে যাওয়া আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজকে বেশ গুরুত্বের সাথে নিয়েছে স্বাগতিকরা। প্রথম ম্যাচের ভুল ত্রুটি সূত্রে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইবে নিগার সুলতানা জ্যোতির দল। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে বেশ বাজেভাবে সিরিজ হেরেছিল টাইগার্সরা। 5 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে আজ ভারত নারী দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু বিকেল 4টায়। প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে থাকা বাংলাদেশ চাইবে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে। বাংলাদেশের মাটিতে হতে যাওয়া আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজকে বেশ গুরুত্বের সাথে নিয়েছে স্বাগতিকরা। ফুটবল প্রসঙ্গ। লেভানডস্কির হ্যাটট্রিকে লা লিগায় বড় জয় পেয়েছে বার্সেলোনা। লিগের 33তম রাউন্ডে ভ্যালেন্সিয়ার বিপক্ষে 4-2 গোলে জিতেছে কাতালানরা। ঘরের মাঠে ম্যাচের 22তম মিনিটেই মার্টিন ফিরমিনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। 27 মিনিটে সমতায় ফেরে ভ্যালেন্সিয়া। 38 মিনিটে পেনাল্টি থেকে পেপেলোর গোলে লিড নেয় সফরকারীরা। এরপর শুরু হয় পোলিশ তারকা লেভানডস্কির ম্যাজিক। 49 মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান এই ফরওয়ার্ড। এরপর 82 ও অতিরিক্ত সময়ে গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন তিনি। এই জয়ে 33 ম্যাচে 73 পয়েন্ট নিয়ে টেবিলের 2 নম্বরে বার্সেলোনা, আর সমান ম্যাচে 47 পয়েন্ট নিয়ে টেবিলের 8-এ ভ্যালেন্সিয়া।
মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 241441 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।